অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে এবং জায়গাটা অনেকটা আধুনিকায়ন হচ্ছে। কাজে আমরা সেই চ্যানেলটাও আবার নাব্যতা ফিরিয়ে এনেছি এবং এই ঘাসিয়াখালী চ্যানেল আমাদের জন্য এখন যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে। শাল্লা নদী থেকে এখন আর পণ্যবাহী জাহাজ আসে না। সেখানে আমাদের সুন্দরবন এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সেগুলি আরও বৃদ্ধি পাচ্ছে এবং সেটা মানে সংরক্ষিত হচ্ছে। আমাদের কথা হচ্ছে যে আমরা সবসময় যেটা চেষ্টা করব, জাতির পিতার যে নীতিমালা বা চিন্তাভাবনা ছিল সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তিনি মাত্র 7টি ড্রেজার এনে দিয়েছেন, আর 96 সালে আমি কয়েকটা ড্রেজার এনেছিলাম। নেদারল্যান্ড সরকার আমাকে একটা ছোট্ট ড্রেজার উপহারও দিয়েছিল। এরপরে যারা অর্থাৎ 75 থেকে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তাদের আমলে কিন্তু কোনো ড্রেজার সংগ্রহ করা বা নদী খনন করা এদিকে তাদের কোনো দৃষ্টি ছিল না। যাক, 96 সালে আমরা কিছু শুরু করি, এরপর আবার 2009 সালে সরকারি এসে আমরা পদক্ষেপ নেই এবং সেই থেকে আমরা এ পর্যন্ত 15 সাল পর্যন্ত 18টা ড্রেজার সংগ্রহ করি এবং আজকে আরও 20টা ড্রেজার বিডব্লিউটি এর বহরে যুক্ত হয়ে মোট 45টি ড্রেজার এখন আমাদের হচ্ছে। এছাড়া বেসরকারি খাতকেও আমরা অনুমোদন দিয়েছিলাম। বেসরকারি খাতে 150টা ড্রেজার তাদের আছে। কাজে তারাও নদী ড্রেজিংয়ের কাজ করছে এবং অনেক কাজ আমরা তাদেরকে দিয়ে থাকি। বেসরকারি ড্রেজার দিয়ে বছরে প্রায় 700 থেকে 750 লক্ষ ঘনমিটার ড্রেজিং করা যায়। আর আমাদের নদ নদীগুলির সংরক্ষণের জন্য ড্রেজিংয়ের চাহিদা প্রায় 1,600 লক্ষ ঘনমিটার। সরকারি প্রতিষ্ঠান এই সকল ড্রেজার যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ করতে হবে এবং ড্রেজার পরিচালনার দক্ষ জনবল সৃষ্টিরও ব্যবস্থা করতে হবে। আর সেই লক্ষ্যে আমরা বিআইডব্লিউটিএতে একটি ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। কারণ ড্রেজিংটা কীভাবে হবে এবং ড্রেজারগুলি মেনটেন্যান্স করা বা সেখানে উপযুক্ত ট্রেনিং প্রাপ্ত লোক আমাদের দরকার। আবার ড্রেজিং করে যে পলিটা আমরা পাচ্ছি সেটাও আমরা যথাযথভাবে কি কাজে লাগাতে পারি, সেটা এক জায়গা থেকে ড্রেজিং করে নদীতে ফেললেই হবে না, এটাও কিন্তু আমাদের একটা বড় সম্পদ। এই সম্পদটাও কিন্তু আমাদের অনেক অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা ব্যবহার করতে পারি, যেটা ইতিমধ্যে কিছু কিছু আমরা করে যাচ্ছি, সেটাও আমরা করতে পারি। সেজন্য আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা নিচ্ছি। আমি আশা করি যে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিএ সংগৃহীত প্রশিক্ষণ জাহাজ DS ইলিয়াস আহমেদ চৌধুরী, অর্থাৎ তাকে সবাই দাদাভাই হিসেবে চিনত, তিনি আমাদের সংসদ সদস্য ছিলেন 70 সালেও, সংবিধানে তার সহি রয়েছে। 91 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু বারবার তিনি সংসদ সদস্য ছিলেন। তো তার নামে এটা দেওয়া হয়েছে TS ইলিয়াস। আর 20টি কাটার সেকশন ড্রেজার সহ মোট 103টি ড্রেজিং সহায়ক নৌযান, স্পেশাল ইন্সপেকশন ভেসেল পরিদর্শী সহ যারসমূহ নৌপথের নাব্যতা উদ্ধার, নৌপথ পরিচালনা ও উন্নয়ন এবং দক্ষ নৌকর্মী সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এতে তারা ট্রেনিং নেবে, তারা নিজেদের দেশে তো কর্মসংস্থান হবেই, আবার বাইরেও তারা তাদের কর্মসংস্থান সৃষ্টি হবার সুযোগ সৃষ্টি করবে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতিপিতা যেখানে নৌ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা ও পরিবহন সেক্টরে উন্নয়নে সার্বিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে 1972 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, অর্থাৎ BIWTC। এবং তার যে এই যে দূরদর্শী চিন্তা ভাবনা বাংলাদেশকে নিয়ে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেই সাথে আরেকটি কাজ তিনি করে গিয়েছিলেন, সমুদ্র সীমায় আমাদের যে অধিকারটা রয়েছে সেটাও তিনি নিশ্চিত করে গিয়েছিলেন। মিয়ানমারের সাথে আলোচনা করে আমাদের সমুদ্র সীমায় কতটুকু আমাদের অধিকার হবে সেটা যেমন তিনি সুনির্দিষ্ট করে যান। আর ভারতের সঙ্গে আলোচনা তিনি শুরু করেছিলেন কিন্তু সম্পন্ন করে যেতে পারেননি, এবং তিনি প্রথম 1974 সালে একটি আইন করে দিয়ে যান, দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 সালে তিনি এই টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট করেন, যেটা জাতিসংঘ করেছে 1982 সালে। অর্থাৎ
আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু এটা অনেক দেশ করতে পারেনি, বা দক্ষিণ এশিয়ার দেশ তো নাই, জাতিপিতা বঙ্গবন্ধুই করেছিলেন। ইউরোপের অনেক দেশ তাদের এই মেরিটাইম বাউন্ডারি নিয়ে যখন সমস্যা দেখা দেয়, আমাদের এই আইনের বলেই কিন্তু তারা অনেক সমস্যা সমাধান করেছে ইউরোপে। যা আমরা এই আইনটা, এটা আমাদের জন্য, এটা জাতিপিতার দূরদর্শী একটি চিন্তা ভাবনা, যেটা আমাদেরকেও সহায়তা করেছে। এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। কাজে আমাদের নৌপথ, নৌ বন্দর যেমন অভ্যন্তরীণ, আবার বিশাল সমুদ্র সীমা আমাদের অর্জন হয়েছে। কাজে এই সব সম্পদগুলি আমাদের কাজে লাগাতে হবে, এবং আমরা আমাদের দেশটাকে সেভাবে আমরা গড়ে তুলতে চাই। চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল উপকূলীয় রুটে দক্ষ যাত্রীবাহী সার্ভিস প্রদান, কুমিরা গুপ্তছড়া রুটে সারা বছরব্যাপী যাত্রী সার্ভিস প্রদানের লক্ষ্যে 2টি জাহাজ এমভি তাজউদ্দিন আহমেদ ও এমভি আইভি রহমান নির্মাণ করা হয়েছে। নিরাপদে এই উপকূলীয় দ্বীপে আমাদের যাত্রীরা যাতায়াত করতে পারবে, সুরক্ষিত থাকবে, এবং দ্বীপাঞ্চলীয় যে ভূখণ্ড তার সঙ্গে আমাদের যোগাযোগটাও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সন্দ্বীপে আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে সেখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ দিয়েছি, এবং আমরা আরও অনেকগুলি দ্বীপেই আমরা সেই সমুদ্র তলদেশ থেকে কেবলের মাধ্যমে আমরা বিদ্যুৎ সংযোগ দিচ্ছি। আর যেখানে আমাদের বিদ্যুৎ লাইন নেই সেখানে আমরা সোলার প্যানেল দিচ্ছি। সবচেয়ে বড় সোলার প্যানেল কিন্তু আমরা সন্দ্বীপে দিয়েছি। অর্থাৎ একদিকে বিদ্যুৎ মানুষের ঘরে পৌঁছে দেওয়া, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, যা আর্থসামাজিক উন্নয়নে অনেক অবদান রাখে। দেশের নৌপরিবহন ব্যবস্থা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে 3টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ, উপকূলীয় ও সমুদ্রপথে চলাচলরত সকল প্রকার দেশি বিদেশি জাহাজের সার্বিক নৌ নিরাপত্তা বৃদ্ধি সহ দেশের অর্থনৈতিক উন্নয়নও বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষার মাধ্যমে এতে আমাদের দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পিছিয়ে পড়া মানুষ আসলে সকলে সবসময় একটু 75-এর পর থেকে যারা ক্ষমতা এসেছিল, দক্ষিণ অঞ্চলের মানুষের প্রতি একটু বৈরী মনোভাব ছিল তাদের। কাজে ওই অঞ্চলের মানুষের হয়তো একটা মাত্র ফসল হতো, তাও বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসে নষ্ট হয়ে যেত। মানুষের জীবন জীবিকার পথ ছিলই না বলতে গেলে, খুবই সীমিত ছিল। সবসময় একটা দারিদ্রের কষাঘাতে তারা জর্জরিত হতো। যাক, আমরা সরকারে আসার পর এই দক্ষিণ অঞ্চলের আমরা সারা বাংলাদেশেরই আমরা উন্নয়ন করছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মন্ত্রীকে দিয়েছি একেবারে উত্তরবঙ্গ থেকে, যাদের বড় বড় নদী দেখারই সুযোগ হয় না, তাদেরকে আমি নিয়ে আসছি। অর্থাৎ বাংলাদেশটা আমাদের, সবাই সবাইকে চিনুক। এর পূর্বে দিয়েছিলাম ঠাকুরগাঁও থেকে, এবার দিয়েছি দিনাজপুর থেকে। কারণ আমি চাই যে পুরো অঞ্চল তারা ঘুরে দেখুক, এবং এই অঞ্চলের মানুষ কীরকম কষ্টে থাকে আর তাদের কষ্টটা যাতে দূর করা যায় সেই জন্য এই ব্যবস্থা। সে কারণে এবার আমরা উত্তর থেকেই নিয়ে আসি। আর তাছাড়া আমরা আমাদের অবশ্য পানি সম্পদে দিয়েছি একেবারে বরিশালের মানুষ, যাতে ঠিকভাবে উন্নতিটা হয়। তো যাক, আমি এটুকু বলবো, এর পূর্বে অবশ্য যিনি ছিলেন উনি আমাদের দক্ষিণেই ছিলেন। তো দক্ষিণ পশ্চিম অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নটা যাতে হয়। আর তাছাড়া আমরা পদ্মা সেতু তৈরি করছি। এই পদ্মা সেতু নির্মাণ করার সাথে সাথে এখানে আমরা রেল সংযোগ দিচ্ছি, এবং আমাদের আরেকটা পরিকল্পনা রয়েছে যে আমাদের রেল সংযোগটা আমরা একেবারে সেই দক্ষিণ অঞ্চলে নিয়ে যাব, পায়রা বন্দর পর্যন্ত যাতে যায় তার জন্য ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমরা এই ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি, প্রজেক্ট তৈরি করার কাজও আমরা প্রচেষ্টা চালাচ্ছি। যখনই পদ্মা সেতু হয়ে যাবে এবং নদী পথগুলি আরও সচল হবে, দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন জীবিকা যাতে উন্নতি হয়, এবং আমরা আমাদের পণ্য পরিবহন এবং পণ্য রপ্তানি বা আভ্যন্তরীণ পণ্য পরিবহন যাতে নৌপথে হতে পারে, সব দিকে বিবেচনা করেই আমি নিজেও উদ্যোগ নিয়েছিলাম পায়রা বন্দর তৈরি করা। যদি এটা পায়রা নদীর তীরে না, কিন্তু আমি নামটা দিয়েছি পায়রা। পায়রা তো শান্তির প্রতীক, সেই জন্য এই নামটা দিয়েছিলাম। কাজে পায়রা বন্দরটা নির্মাণ, এবং সেখানে আপনারা জানেন যে একটা বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে নির্মাণ হয়েছে। আরও পরিকল্পনা আছে ওই অঞ্চলে আমরা একটা জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা হবে, আবার জাহাজ রিসাইক্লিং অর্থাৎ জাহাজ ভাঙা সেই ধরনেরও
পরিকল্পনা আমাদের অনেক রয়েছে। কাজে আমি এটুকু মনে করি যে পায়রা বন্দর নির্মাণের ফলে ওই অঞ্চলে যথেষ্ট কর্মকাণ্ড হচ্ছে, আর সেই হিসেবে এই বন্দর গড়ে তোলা লক্ষ্যে টার্মিনাল, সংযোগ সড়ক এবং আন্দারমানিক ব্রিজ নির্মাণের পরিকল্পনা আমরা নিয়েছি। কারণ এখানে রামনাবাদ এবং তারপরই হচ্ছে আন্দারমানিক নদী, কাজে পায়রা নদী, তারপরে হচ্ছে রামনাবাদ নদী, তারপরে হচ্ছে আন্দারমানিক নদী। এটা ঘিরেই একটা সড়ক যোগাযোগ যাতে হয় তার ব্যবস্থাটাও কিন্তু আমরা নিচ্ছি। এভাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি। নৌপথের সঠিক ও সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমাদের পণ্য পরিবহন সহজ হবে, আর আমরা চাচ্ছি এটা আরও শক্তিশালীভাবে গড়ে উঠুক। বাংলাদেশ বদ্বীপ, এই বদ্বীপকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা প্ল্যান করেছি, আমরা ডেল্টা প্ল্যান 2100, অর্থাৎ 2100 সাল পর্যন্ত একটা পরিকল্পনা কাঠামো আমরা তৈরি করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি, যাতে করে আমাদের ডেল্টা মানে আমাদের এই বদ্বীপটা যেন সুরক্ষিত হয়, উন্নত হয়, এই অঞ্চলের মানুষ যেন আর কখনো দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত না হয়, সার্বিকভাবে দেশের মানুষের যাতে উন্নতি হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পরিকল্পনা করে দিয়ে গেলাম। আমাদের পরে প্রজন্মের পর প্রজন্ম যারা আসবেন নিশ্চয়ই তা অনুসরণ করবেন, সেটাই আমরা চাচ্ছি, যাতে আমাদের আমদানি রপ্তানি সব কিছু মানে বৃদ্ধি পাবে। আজকে আমি জানি যে আমাদের এই কোভিড-19 মহামারী আমাদের দেশের মানুষকে সত্যি খুব কষ্ট দিচ্ছে, তা আমরা সরকারের পক্ষ থেকে যথাযথভাবে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত, অতি দরিদ্র, কর্মহীন বা দিনমজুর বা যারা এখনও কাজ করতে পারছেন না, রিক্সা, ভ্যান, পরিবহন শ্রমিক, কৃষক এবং স্বল্প আয়ের মানুষ, ইতিমধ্যে 36,50,000 অসহায় মানুষের জন্য 2,500 টাকা করে নগদ সহায়তা আমরা প্রদান করেছি। তাছাড়া রোজার মাঝে আমাদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমাদের একটা কথা আমি একটু বলবো, আমাদের দেশে 6 ঋতুর দেশ, কাজে প্রতি 2 মাস পর ঋতু পরিবর্তন হয়। যেমন এখন কালবৈশাখীর সময়, যখনই যারা চলাচল করবেন একটু সাবধানে চলাচল করবেন। সবথেকে দুঃখজনক যে আমাদের যারা এই মানে নৌযানগুলি চালান বা পরিচালনা করেন বা যারা ব্যবসাও করেন, যাত্রীদের সুরক্ষা যেমন তাদের দেখতে হবে, আবার যাত্রীদেরকেও নিজেদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে। যে একটা নৌযানে কতজন মানুষ উঠতে পারে, চড়তে পারে, ঠেলাঠেলি করে সব একসাথে বেশি উঠতে যেয়ে তারপর একটা অ্যাক্সিডেন্ট হবে আর নিজেদের জীবনটা চলে যাবে। এ ব্যাপারে সবাইকেই একটু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই করোনাটা যাতে সারা বাংলাদেশ ছড়িয়ে না পড়ে সেজন্য সকলের কাছে আমার অনুরোধ, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত একবারে না পারলেই আপনারা করবেন না। কারণ এই যাতায়াতটা করতে গেলেই হয়তো কে যে সংক্রামিত আপনি জানেন না, কিন্তু সে যখন অন্য জায়গায় যাবে অনেক লোকে এই করোনায় সংক্রামিত করবে এবং তাদের জীবন নিয়ে সমস্যা দেখা দেবে। তো সেটা যাতে না হয় সেজন্যই আমরা কিন্তু এই যাতায়াতটা সীমিত করার পদক্ষেপ নিয়েছি। কিন্তু সেই সাথে সাথে দেশের মানুষের জীবন আর্থসামাজিক কর্মকাণ্ডগুলি অব্যাহত থাকে, সেটাও সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে চলে যে সেটা করে, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আর সেই সাথে সাথে মানে একটা তাড়াহুড়ো করে যেতে যেয়ে যখন একটা দুর্ঘটনা ঘটে, যে মানুষগুলির জীবন চলে যায় আর যারা আপনজন হারিয়ে বেঁচে থাকেন তাদের কষ্টের কথাটা একবার আপনারা চিন্তা করবেন। কাজে এটুকু ধৈর্য ধরতে হবে, যে কোনো একটা বিপদ আসলে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। সেই সবরটা সকলকেই করা উচিত এবং নিয়মগুলি মেনে চলবেন, সেটাই আমরা চাই। আর তাছাড়া আমাদের যেসব নৌযান চলাচল করে আমি মনে করি প্রত্যেকটারই রেজিস্ট্রেশনের সিস্টেম থাকা উচিত। এই রেজিস্ট্রেশন না থাকার কারণে অনেক সময় কে কার কি ক্ষতিপূরণের কী ব্যবস্থা সেগুলি করা যায় না।
আর যেহেতু আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা মেরিন একাডেমি তৈরি করে দিয়েছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আমরা উপযুক্ত ট্রেনিং দিচ্ছি, আবার আরও উন্নত ট্রেনিং দেশে এবং বিদেশে বা সমুদ্রপথেও যাতে কাজ করতে পারে। আমরা কিন্তু মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিও করে দিয়েছি। আর মেরিন একাডেমি, আরও কয়েকটি মেরিন একাডেমি এখনই আমরা কিছু, আজকেও আমরা 4টি মেরিন একাডেমি, যেমন পাবনা, বরিশাল এবং রংপুর, সিলেটে, সেগুলো আমরা উদ্বোধন করছি। কিন্তু এভাবে আমরা মেরিন একাডেমিও করে দিচ্ছি। উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই জলযান যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু আসলে অ্যাক্সিডেন্টও কমে যাবে। তো সেই দিকে সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। একটা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী বোঝাই করা, আর নৌকা বা নৌযানে চলতে গেলে কিন্তু কতগুলি নিয়মও মেনে চলতে হয়। হয়তো এক জায়গায় একটা ঘটনা ঘটলো, সবাই একদিকে ঝুঁকে গেলেন সেটা দেখতে, সেখানেই কিন্তু নৌকা ডুবে হয়ে যেতে পারে বা লঞ্চ ডুবে যেতে পারে। কাজে এই নিয়মগুলি সব মেনে চলা, এটা একান্তভাবে অপরিহার্য। কাজে সেদিকে সবাই মিলে দৃষ্টি দেবেন। আর এখন বিশেষ করে করোনাকালীন সময় আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে ঈদ উপলক্ষে সবাই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। আর যারা বিত্তশালী আছেন, তারা যারা একটু দুস্থ, তাদেরকে সহযোগিতা করেন, সেটা তো আরও বেশি সওয়াবের কাজ হবে বলে আমি মনে করি। কাজে এভাবে আপনারা সবাইকে নিজেরা সুরক্ষিত থাকেন। আর নৌযানে যাতায়াতকারী এবং পরিচালনাকারী সবাইকেই সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে। বাংলাদেশ এখন জাতির পিতা মাত্র ৩.৫ বছরের মধ্যে এই দেশটাকে স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নীত করে রেখে গিয়েছিলেন। এরপরে কিন্তু ২১ বছর যারা এসেছিল তারা কিছুই তেমন করতে পারেনি। কিন্তু জাতির পিতার সেই আদর্শ নিয়ে, মহান মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে আমরা কিন্তু বাংলাদেশকে এখন উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছি। 2008-এর নির্বাচনী ইশতেহারে আমাদের লক্ষ্য ছিল, আমরা রূপকল্প দিয়েছিলাম যে 2021 সালের মধ্যে বাংলাদেশ আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করব। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এবং সেটা আমাদের ধরে রাখতে হবে। তাই আমার অনুরোধ যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আর এই মহামারী সারা বিশ্বব্যাপী, এ সময় অন্তত আমাদের দেশের মানুষের জন্য খাদ্যাভাব না হয়, কষ্ট না হয়, সেদিকে সকলকেই দৃষ্টি দিতে হবে। আমরা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলব, কারণ তিনি বাংলাদেশ সম্পর্কে জানতেন, চিনতেন এবং কিভাবে বাংলাদেশের উন্নতি হবে সেই দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। আর সেই আদর্শ নিয়েই আমরা এগিয়ে চলছি। ইনশাল্লাহ আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। সবাইকে রমজান মাসে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী ঈদেরও আমি শুভেচ্ছা জানিয়ে আমি যে এখন যে কটা কাজ আমরা করছি, একটা হচ্ছে TS ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই প্রশিক্ষণ জাহাজ, 20টি কাটার সেকশন ড্রেজার, 83টি বিভিন্ন ধরনের জলযান নারায়ণগঞ্জ নদী বন্দর এলাকার নির্মিত ড্রেজার বেস, স্পেশাল ইন্সপেকশন ভেসেল পরিদর্শী, পায়রা বন্দর এলাকায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মিত 500টি পাকা বাড়ি, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল উপকূলীয় রুটে যাত্রীবাহী জাহাজ পরিচালনাকে 2টি যাত্রীবাহী জাহাজ MV তাজউদ্দিন এবং MV আইবি রহমান এবং পাবনা, বরিশাল, রংপুর ও সিলেট 4টি মেরিন একাডেমি। এগুলি সবই আমি জনগণের স্বার্থে। কাজে এগুলি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবার পটুয়াখালী জেলার পায়রা বন্দর এলাকায় পুনর্বাসিত সদস্যদের মাঝে বাড়ির বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করা হবে। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে পায়রা বন্দর এলাকায় ক্ষতিগ্রস্ত ৩,৪২৩টি পরিবারকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পাকা বাড়ি প্রদানের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৫০০টি পাকা বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং বাড়িগুলি আজই হস্তান্তরিত হবে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় বরাদ্দ গ্রহীতাদের মধ্যে ৩৫ জনকে অনুষ্ঠানস্থলে আনা হয়েছে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মহিবুর রহমানকে অনুরোধ করছি জনাব ফুরকান পেদাকে তার বাড়ির বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করার জন্য। বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। যদি কারো ভূমিহীন হয় অবশ্যই আমাদের খবর দিলে আমরা তাদেরকে ঘর বাড়ি তৈরি করে দেব। আর প্রত্যেকটা প্রজেক্টে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ঘর তৈরি করে দিতে হবে, জীবন জীবিকার ব্যবস্থা করে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এবং হ্যাঁ, বসেন। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানাকে অনুরোধ করছি মোসাম্মদ হেনা বেগমকে বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত ৩৩ জন ব্যক্তি ইতিমধ্যে বরাদ্দপত্র পেয়েছেন। আমি বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদেরকে অনুরোধ করছি দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদর্শন করার জন্য আপনাদের বরাদ্দপত্রটি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আমাদের বাড়ির চাবি পেয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, আপনি দীর্ঘজীবী হোক। আরো অনেক বয়স। যাক, আমি আপনারা তো খুশি, তো সবাই খুশি হয়েছেন তো? যাক, বাড়ি করেছি, বাড়িটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবেন আর নিজেদের জীবন জীবিকা ভালোভাবে করবেন, সেটাই কামনা করি। যে সব কিছু সুরক্ষিত হয় সেদিকেও লক্ষ্য রাখবেন, কারণ দক্ষিণ অঞ্চলে যে সমস্ত প্রতিষ্ঠান করেছে এর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদেরও, এটাও মনে রাখবেন।